সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় করোনায় অর্থনীতি। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন অধ্যাপক আহসানুল আলম পারভেজ, অর্থনীতিবিদ ও চেয়ারম্যান NBER, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাকি ইলাহি চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। আপনাদের তিনজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি আহসানুল আলম পারভেজ স্যার আপনার কাছে যেতে চাই। করোনার সময় অর্থনীতিকে ঠিক রাখতে আমরা যে প্রস্তাবিত যে বাজেট, আপনি জানেন যে আগামীকালে বাজেট জাতীয় সংসদে পাশ হবে, এই অর্থ বিলটি আমাদের এই করোনাকালীন অর্থনীতিকে কতটা সহায়ক হবে বা করোনার অর্থনীতির গতিপথ ঠিক রাখতে সেটি আসলে কতটা সামঞ্জস্যপূর্ণ? আপনি থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টেকনিক্যাল কোয়েশনস। আপনি কোয়েশনটা টেকনিক্যাল করেছেন। আমি সাদামাটা করে জনগণের জন্য বলতে চাই, ব্যক্তিগতভাবে আমি মনে করি এই বাজেট অনেক ভেবে চিনতে হোমওয়ার্ক করে করা হয়েছে পরিস্থিতি মোকাবেলা করা। আর যারা দেশের বাপমা বা বিলিয়নিয়ার্স, কোটিপতি, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এইগুলোর দিকে খেয়াল করা হয়েছে। আমি যদি আরেকটু ভেঙে বলি, যে এই বাজেট যেটা করা হয়েছে সব দিকে দেখা হয়েছে। অনেক জায়গায় হয়তো এই টাকার অঙ্কে বাজেটের পরিমাণ বেড়েছে, কিন্তু পার্সেন্টেজে গেলে দেখবেন ওটা কমেছে। তো এগুলো বড় বড় কথা নয়। আমাদের স্বাস্থ্য খাতের ক্ষেত্রে আমি এই আরও বেশি বরাদ্দ চাইতে পারি নাই, কারণ হচ্ছে যে স্বাস্থ্য খাত কখনো তার বরাদ্দ তার টাকা খরচ করতে পারে না। 10,000 কোটি টাকার মতন টিকার জন্য রাখার জন্য প্রত্যাশা করেছিলাম, রাখা হয়েছে। হয়তো ওইটাকে একটু প্লাস মাইনাস করা হতে পারে, কারণ আমাদের টিকার দাম আমরা $8 থেকে $10 মনে করেছিলাম, এখন ওটা হয়তো একটু বেশি পড়বে। কিন্তু যে কথাটা আপনি বলছেন সেটা হচ্ছে যে এই বাজেটের যদি প্রধান ত্রুটি দেখতে হয় আমাকে, আমি বাজেটের মোটা দাগে সব বাজেটের পক্ষে, একসাথে সম্পূর্ণ শুদ্ধ আমরা করতে পারবো না। তো এইবারের বাজেটে যেটা বড় ধরনের একটা দুর্বলতা, সেটা হচ্ছে যে বাজেটের এই গত করোনা এবং এই করোনা পরে দেশের যে একটা প্রচ্ছন্ন হাঙ্গার, আপনার প্রচ্ছন্ন আপনার ক্ষুধা বা দারিদ্র্যের সংখ্যা যেটা বেড়েছে সেখানে সৃষ্টি হবে। অথবা আমরা ধরে নেব অতীতেও কেউ বলছে 1 কোটি সরকারকে বিব্রত করার জন্য, কেউ 1.5 কোটি। আমি যদি ধরি যে 60-70 লাখ লোক আগেই দে ওয়েন্ট ব্যাক টু দেয়ার ভিলেজ, এবার আরও 30-40-50 লাখ লোক চলে যাবে টু দেয়ার ভিলেজ, দে উইল বি ডিসপ্লেসড। সো এই ডিসপ্লেসড হতভাগ্য নাগরিকদের এই কভারেজে আনার, এই ইমার্জেন্সি কভারেজ আমি আমার দর্শকদেরকে বলবো না যে সোশ্যাল সেফটি নেটে আপনি গোলাই ফেলার দরকার নাই, ওখানে দেওয়া হয়েছে, বিধবার ক্ষেত্রে দেওয়া হয়েছে, প্রতিবন্ধীর ক্ষেত্রে দেওয়া হয়েছে। কিন্তু এই যে টেম্পোরারি ইমার্জেন্সি ডিসপ্লেসমেন্ট অফ 1 কোটি লোক হবে, যেটা 71 সালে স্বাধীনতার সময় আমাদের 1 কোটি লোক ভারতে ডিসপ্লেসড হয়েছিল, এখানে এই লোকগুলো ডিসপ্লেসমেন্ট যেটা হবে, এদের জন্য সাফিসিয়েন্ট বরাদ্দ নাই বলেই আমি বিশ্বাস করি। যদিও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আপা তো গতকালকেই 23 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন ফর দ্য ফার্স্ট উইক। তাহলে এটার থেকেই বুঝতে পারেন যে এটা অপ্রতুল আমাদের 50 কোটিও লাগতে পারে। তাহলে সেটা হচ্ছে 1 সপ্তাহে। তো এটা 1 মাস পর্যন্ত গড়াগড়ি করলে এটা 200 কোটি। তো আমি মনে করি আপনাকে উত্তরটা আমি দিতে পেরেছি যে হাঙ্গরি পিপলকে একটা ক্ষুধার যে আপনার ব্যবস্থা করতে হবে, ওই ব্যাপারে স্বচ্ছ কথা বাজেটে নেই, সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনায় নেই। আপনি সেটি বলতে চাচ্ছেন? আপনার কাছে আবার আসবো, পরিকল্পনা নেই। জি, আপনার কাছে আবার আসবো আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। যেটি আহসানুল আলম পারভেজ স্যার বললেন যে আসলে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। করোনাকালীন এই সংকটে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বা এই সময়ে যারা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে, সেই নিম্ন আয়ের মানুষ, তাদের স্বাস্থ্যসেবা, তাদের জীবন জীবিকা সুরক্ষার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে বড় বাজেট আসলে কী সুফল আসবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এসএটিভির অগণিত দর্শক যারা দেশ এবং বিদেশ থেকে আজকের অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং বিজ্ঞ আলোচকদের অসংখ্য ধন্যবাদ। আসলে উনি অর্থনীতিবিদ, অনেক ভালো বলবেন, তবে আমরা অর্থনীতিবিদ না, আমি পেশা চিকিৎসক, আমি সেইভাবে জিনিসগুলো চিন্তা করি। আমরা যেটা মনে করি যে আপনি জানেন যে বাংলাদেশে
যখন 2009 সনে বাংলাদেশ আমলিক রাষ্ট্র ক্ষমতা আসে তখন এই দেশের দরিদ্র হার ছিল 44%, হতদরিদ্র ছিল 24%। তো দরিদ্রের সংখ্যা এখন 20.5% নেমে আসছে, হতদরিদ্রের সংখ্যা 10.5%। করোনাকালীন কিছু সময়ে কিছুটা সমস্যা হয়েছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু যেভাবে খাদ্য ঘাটতি হবে, বিশ্বে দুর্ভিক্ষ হবে, এরকম কথা বাংলাদেশও সারা বিশ্বের যারা সব জ্ঞানীগুণী সায়েন্টিস্ট তারা বলেছিলেন। কিন্তু আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেত্রী যে জিনিসটা আমরা করতে পারছি, গত বছর কৃষকরা তাদের সমস্ত ধানগুলা ঘরে তুলতে পারছে। আপনি দেখছেন যে হাওর বাওরে যে ধানগুলো ছিল এর প্রায় 30 থেকে 50% পানির নিচে ডুবে যেত। এবছরে কিন্তু সেই ধানগুলো ঘরে তোলা গেছে, কারণ আমরা জানি যে আমাদের মেইন ইনকাম হচ্ছে সাধারণ জনগণের হচ্ছে কৃষি থেকে। সেই কৃষিকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের অন্য সেক্টরগুলো রক্ষা হবে। খাবার যদি পেটে থাকে তাহলে কিন্তু মানুষকে অ্যাটলিস্ট ঘরে বসে রাখতে পারবেন। যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন যে হারভেস্টার মেশিনগুলো, যেগুলো হাওরের মানুষের জন্য 70% ভর্তুকি দিয়ে তাদের মেশিন কেনার ব্যবস্থা করা হয়েছে। আমরা হাওরের এলাকার না, চলনবিল এলাকার মানুষ, আমাদের কৃষকদেরও 50% ভর্তুকি দিয়ে এই মেশিনগুলো কেনার জন্য আপনারা দেখছেন যে ধানগুলো ঘরে তোলা গেছে। যে জিনিসটা আমরা প্রত্যেকবারই দেখি সেটা হচ্ছে যখনই ধান কাটার সময় হয় মানুষের বৃষ্টি নামে ধানগুলো ঠিকমতো তুলতে পারে না। এক বিঘা জমি ধান কেটে দেখা যায় যে ধান হয় তার 25% থেকে 50% ধানগুলো কাটে যারা সেই মানুষগুলো সেই শ্রমিকগুলোকে দিতে হয়। স্বভাবত যারা চাষ করে সেই কৃষকের বড় রকমের ক্ষতি হয়ে যায়, কিন্তু সরকার সেই জিনিসটা দক্ষভাবে ম্যানেজ করছে। এবং যে জিনিসটা প্রসঙ্গ আসছে, আপনি দেখেছেন যে এবারের বাজেট 10 লক্ষের অধিক মানুষকে সোশ্যাল সিকিউরিটি আওতায় আনা হয়েছে। 1,24,00,000 মানুষের কিন্তু সোশ্যাল সিকিউরিটির মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং এই বিশাল জনগোষ্ঠীকে কিন্তু প্রতিনিয়ত এই যে প্রতি মাসে তাদেরকে সব রকম প্রণোদনা দেওয়া হচ্ছে, তাদেরকে যাতে সামাজিকভাবে এস্টাবলিশ হতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। তো উনি ফাইন্যান্সের মানুষ, উনি হয়তো এই জিনিসগুলো ভালো বোঝেন, কিন্তু আমরা যে জিনিসটা বুঝি সরকার চেষ্টা করছে এবং বাজেটেও সুনির্দিষ্টভাবে, যেমন গত বছরে 29,000 কোটি টাকা স্বাস্থ্য ছিল, এবার 33,000 কোটি টাকা। শুধু তাই না, 10,000 কোটি টাকা গতবারও রাখা হয়েছিল। এখন আমরা যেটা মনে করি শুধু যে বাজেটে টাকা রাখলেই হলো তা না, সেটা খরচ করার সক্ষমতাটা লাগবে। যেমন উনি বললেন স্বাস্থ্য খাতে খরচ করতে পারেনি, আমরা মনে করি যে বাজেটে শুধু টাকা রাখলেই হবে না, সেই টাকা যেন ঠিকমতো খরচ হয়, সেখানে যদি দুর্নীতি না হয়, সেখানে যদি স্বচ্ছভাবে কাজগুলো হয়, সেটা করতে পারলেই মনে হয় সবচেয়ে ভালো হবে। সেইটা নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জানেন যে আমরা গর্ব করি যে বিশ্বের 3 জন সৎ সরকার প্রধানের মধ্যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন। তো তিনি যেহেতু স্বচ্ছভাবে চালাচ্ছেন দেশ এবং স্বচ্ছভাবে যদি আমাদের সব কিছু চলে, তো এই বাজেট দিয়েই হয়তো আমরা এই আপৎকালীন পরিস্থিতি, আমাদের এবারের বাজেটের লক্ষ্য আপনারা দেখেছেন যে শুধু আমাদের উন্নয়ন বা করলেই হবে না, মানুষ যেন বাঁচে, সেই জন্য মানুষ বাঁচার বাজেট আমরা বলতেছি। যে প্রান্তিক জনগোষ্ঠী যেটা করোনাকালীন সময় যে লকডাউন শুরু হচ্ছে, বিশেষ করে আমাদের যারা দিন আনে দিন খায়, হতদরিদ্র মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, ধোপা সম্প্রদায়, নাপিত সম্প্রদায়, এই মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট হয়, তাদের প্রতিদিনের ইনকাম বন্ধ হয়ে যায়। সেই মানুষগুলো যেন রক্ষা করা যায়, যেটা যেন 24,000 কোটি টাকা কী বলা হয়, একটা ইতিমধ্যে একটা বাজেট ঘোষণা করা হয়েছে, এটা হয়তো আরও বাড়তে পারে। আমরা মনে করি সেই মানুষগুলো যেন খেতে পায়, সেই মানুষগুলোর পিছনে যেন টাকাগুলো দেয়, যাতে মানুষ না খেয়ে না মরে, সেটা আমাদের দেখতে হবে। জি, মোহাম্মদ আব্দুল আজিজ, আপনার কাছে আবার আসবো আমি। ইশফাকি ইলাহি চৌধুরী, প্রস্তাবিত বাজেট আসলে আপনি শুনলেন যে আব্দুল আজিজ বলছিলেন যে মানুষ যাতে বাঁচে, মানুষ বাঁচানোর যে বাজেট, অর্থাৎ জননিরাপত্তায় কতটা ভূমিকা রাখবে এই প্রস্তাবিত বাজেট? ঠিকই বলেছেন। আমার মনে হয় আমি কনসেন্ট্রেট করব দুইটা ব্যাপারে, একটা তো জননিরাপত্তা এবং আপনার ডিফেন্স, যেহেতু আমি দীর্ঘদিন ডিফেন্সে ছিলাম, আর সেকেন্ড জিনিসটা আমি বলবো শিক্ষার উপরে আমাদের, কারণ গত 18 বছর ধরে আমি শিক্ষা জগতের সাথে জড়িত। তো জননিরাপত্তা এবং ডিফেন্স দুইটা ধরি। এবার আমাদের ডিফেন্সের দেওয়া হয়েছে 6% বাজেটের, আর পাবলিক অর্ডার অ্যান্ড ইয়েতে আছে 5%। পাবলিক অর্ডার বলতে সেখানে পুলিশ, আপনার আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, NSI, DGFI, এগুলো DGFI না, NSI এবং অন্যান্য ইয়েগুলো আছে। তো এই আর ডিফেন্সের আপনার 6%, দুইটা এক করলে অবশ্য ইট বিকামস অলমোস্ট 11%। তো কিন্তু রোল আলাদা, ডিফেন্সের রোল আলাদা। দু একটা আমি পত্রিকায় দেখেছি, বলেছে যে এই করোনাকালীন ইয়েতে 6% অফ দি বাজেট ডিফেন্সে দেওয়া ঠিক কিনা। কিন্তু আমি বলতে চাচ্ছি যে
ট্রেডিশনালি কোনো পরিবর্তন হয়নি এবং এটাকে যদি আমি জাতীয় বেশিরভাগই হয়তো বেতন ভাতা জিডিপিতে যদি ধরি তাহলে 1.2% অফ দ্য জিডিপি এবং 1972 সাল থেকেই কিন্তু আমি ইয়েতে মানে আর্ম ফোর্সেসে আছি এবং সেই বঙ্গবন্ধুর সময় থেকেই কিন্তু যখন আমাদের আর্থিক সাংঘাতিকভাবে আর্থিক অনটনের মধ্যে আমরা গেছি দুর্ভিক্ষ পরিস্থিতির মোকাবিলা তখনও কিন্তু 1.1, 1.2, 1.25 অফ দ্য জিডিপি কারণ জিডিপি ছিল বাজেট ছোট ছিল কারণ জিডিপি খুবই সামান্য ছিল কিন্তু এই টাকাগুলো আসছে তো এখন আমাদের এবার যদি আমি ডলারের হিসাব করি $4.2 বিলিয়ন আমাদের আর্মি নেভি এয়ারফোর্সে যাচ্ছে তো এখন জানেন ওয়ানকে বলা যেতে পারে যে আমাদের তো এই মুহূর্তে বহিঃশত্রু নাই আমাদের যে দুটো শত্রু মানে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার দুজনের সাথেই আমাদের সীমান্ত চুক্তি হয়েছে আমাদের খুব সাকসেসফুলি নেগোশিয়েট করে আমাদের সমুদ্র সীমাও চিহ্নিত সুতরাং সেগুলো ব্যাপার নয় আমাদের কিছু ছিল ছিটমহলগুলো ছিল অপদখলীকৃত ভূমি সেগুলোও কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের সাথে আমাদের হয়ে গেছে তাহলে আমাদের সংকটগুলো কোথায় একটা তো হচ্ছে আমাদের রোহিঙ্গা সংকট যদিও মায়ানমার আমাদের শত্রু রাষ্ট্র নয় আমাদের সাথে তাদের যথেষ্ট ব্যবসা বাণিজ্য এবং ডিপ্লোম্যাটিক ইয়ে আছে কিন্তু আমরা জানি যে সেই সরকারের একটা নির্যাতনের ফলে এবং যেটা অলমোস্ট জেনোসাইডের পর্যায়ে পড়ে গেছে কারণ আন্তর্জাতিক আদালতেও আমাদের প্রায় 10 লক্ষের উপরের রোহিঙ্গাকে আমাদের আশ্রয় দিতে হচ্ছে এবং এদের ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ মায়ানমার নয় সমস্ত এরিয়ার জন্য নিরাপত্তার একটা ঝুঁকি আছে আরেকটা বড় সমস্যা আমাদের খুব নিকটেই আছে সেটা হচ্ছে ভারত এবং চীনের সাথে যে দ্বন্দ্ব চলছে বিশেষ করে সীমান্ত আমরা ওই লাদাখে যে রিসেন্টলি যেসব ঘটনা এগুলো বাংলাদেশের উপরে এফেক্ট করবে না কিন্তু আমাদের যে পূর্ব সীমান্ত নেফা যেটাকে এখন আমরা অরুণাচল বলি এটা কিন্তু চীন দাবি করে যে এটা দক্ষিণ তিব্বতের সমস্তটাই প্লাস আমাদের এই খুব উত্তরে আছে নাথুলা দার্জিলিংয়ের উত্তরে বাংলাদেশ থেকে মানে স্টেট ধরলে আবার 70-80 কিলোমিটার দূরে এখানেও কিন্তু 1964 সালে একটা রক্তক্ষয়ী হয়েছিল এখানে যদি ভবিষ্যতে তাদের দুই রাষ্ট্রের মধ্যে যদি সম্পর্কের হানি হয় যেটা আমি আশা করছি না কারণ দুইজনের তারা সেন্সিবল তারা বাণিজ্য সম্পর্ক এত গভীর যে হয়তো হবে না কিন্তু যদি হয় তাহলে আমাদের জন্য একটা সুতরাং এবং আরেকটা জিনিস যেটা ডিফেন্সের জন্য আসছে এখন যেটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এখন শুধুমাত্র বাংলাদেশে দায়িত্ব পালন করছে না সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটা মহাদেশে এখন বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসাবে সেখানে আছে এবং শান্তিরক্ষী বাহিনীতে করতে হলে তাকে আধুনিক অস্ত্রশস্ত্র তাকে নিয়েই সেখানে যেতে হবে আদারওয়াইজ সেখানে সে পারফরমেন্স করতে পারবে না এবং বাংলাদেশ অত্যন্ত সুনাম অর্জন করেছে যেখানে বলা যায় অ্যাম্বাসেডর হিসাবে আর আপনি পুলিশ বা কথা বললেন এখানে তো ডেফিনেটলি এই যে এবং আমাদের শুধু করোনাকালীন পরিস্থিতি নয় এই যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে আপনি লক্ষ্য করেছেন যে আমাদের অপরাধ জগতও কিন্তু বেশ পরিবর্তন হয়ে গেছে অপরাধীদের ক্ষমতা তাদের অস্ত্রশস্ত্র তাদের টেকনিকগুলো অনেক আধুনিক সো আমাদের পুলিশ বাহিনীকে আমাদের অন্যান্য যেসব নিরাপত্তা বাহিনী আছে সেগুলোকেও আমাদের আধুনিকায়ন করতে হবে তাদের যুগোপযোগী করতে হবে এবং অনেক উন্নতি হয়েছে আপনাদের আমি অবাক হয়ে গেছি এবং প্রতি ডিস্ট্রিক্ট শহরেও এখন যে পুলিশ লাইনগুলো পুলিশ থানাগুলো অনেক তাদেরকে যদি আপনি ফ্যাসিলিটি না দেন ইউ ক্যানট এক্সপেক্ট এনিথিং তাদের সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে তাদের যানবাহনের উন্নতি করা আছে এগুলোর জন্য পয়সা লাগবে সুতরাং এই দুইটা খাতেই আমার মনে হয় বাজেটে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু যেটা আমি আবার বলবো যে বাজেট তো একটা ম্যানেজমেন্ট টুল এটা একটা ওয়ান অফ দি ম্যানেজমেন্ট টুল কিন্তু এটার যে খরচের যে বাস্তবায়ন এবং সেটাকে সঠিক বাস্তবায়ন আমি মনে করি মিলিটারিতে আমি টাকা দিলাম তাতে মিলিটারি স্ট্রং হবে না তাহলে তো সৌদি আরবিয়া কুয়েত কাতার উড বি ওয়ার্ল্ড মেজর পাওয়ার আমি তাদের রাইট ইকুইপমেন্ট কিনছি কিনা রাইট ট্রেনিং দিচ্ছি কিনা এবং আমার স্ট্রাকচারটাকে সেভাবে গড়ে তুলছি কিনা একইভাবে পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে একইভাবে যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রযোজ্য উনি যে মেডিকেলের কথা বললেন স্বাস্থ্য খাতে খালি টাকা দিলেই হবে না টাকাগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে যাদের সেবার জন্য এটা তাদেরকে দিতে হবে তো আমি আশা করব যে দক্ষতা আমাদের বাড়বে এবং যে টাকাগুলো আমরা এখানে দিয়েছি সেটা সম্বন্ধে সেটা হয়তো আমরা বাস্তবায়ন হবে পরে সুযোগ পেলে আমি শিক্ষা সম্বন্ধে আমরা একটা বিরতি নিব দর্শক বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি ফিরবো শীঘ্রই সঙ্গেই থাকুন
দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক আহসানুল আলম পারভেজ, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম যে করোনাকালীন সময়ে অর্থনীতির চাকা ঠিক রাখতে প্রস্তাবিত যে বাজেট, সেখানে আপনি কি মনে করেন যে এই জায়গায় যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে, বিশেষ করে প্রান্তিক মানুষ বা খেটে খাওয়া মানুষদের তাদের জীবন জীবিকায় সুনির্দিষ্ট করে, যদি আপনি যেটি বললেন যে সুনির্দিষ্ট প্রস্তাবনা ওইভাবে নেই, যারা করোনাকালীন সময়ে বেকার হবে বা কর্মহীন হবে, সংকটে পড়বে, তাহলে গত 1 বছরের অভিজ্ঞতা থেকে আমরা কি অর্জন করলাম? দেখেন, আমরা যারা অর্থনীতির ছাত্র, আমরা 1 বছরের অভিজ্ঞতা না, আমরা একটা দেশের বাজেট ঘোষণা, বাজেট বাস্তবায়নের কী কী অন্তরায়, অন্তত 5টা বছর আমরা আপনার এটা অধ্যয়ন করেই আপনার টেবিলে আসছি। সো আমি যে বারবার যেটা বলার চেষ্টা করছি যে এবারের বাজেটের, এবারের করোনার আমাদের অভিজ্ঞতা, বিকজ এই যে আমি সংক্ষেপ করতেছি, ডেল্টা অ্যান্ড ডেল্টা প্লাস যে ভ্যারিয়েন্স, তো আমাদের এই করোনারও একটু আমাদের এই অভিজ্ঞতা ভিন্ন হবে, বেশি কন্টেজিয়াস হবে, মর্টালিটি অতহত হয়তো হবে না। এখন এই করোনা তাই মারাত্মকভাবে আক্রমণ করছে জীবনের চাইতে জীবিকাকে। কারণ এই ডাক্তার সাহেব আছে, শুয়ে উঠে 80% করোনা রোগে ঠিক হয়ে যায়, বাকি 10% একটু কষ্ট পায়, 2-3% হয়তো মৃত্যু হয়। কিন্তু এখানে এই বাজেটে এই লকডাউন বা অচল অবস্থার সময় যেই লোকগুলোর আপনার এই হাত অচল হয়ে যাবে, যে লোকগুলোর আয় অচল হয়ে যাবে, যেই লোকগুলোর পেট সচল থাকবে, পেটের লকডাউন নাই, তো ওদের জন্য আপনার সরকারকে নতুন করে ভাবতে হবে। এবং অলরেডি আমার প্রাইম মিনিস্টার অ্যাক্টেড, এখন সেটা হয়তো এই সপ্তাহের পরে সপ্তাহে, তারপর পুরো মাস আরও হয়তো প্রয়োজন অনুযায়ী বরাদ্দ বৃদ্ধি করতে হবে। কিন্তু একজন দেশপ্রেমিক অর্থনীতির ছাত্র হিসেবে যেটা আমি বলতে চাই, আমাদের অতীতের বাজেটের বাস্তবায়নের যে অভিজ্ঞতা আছে, যেটা বাজেট বাস্তবায়ন ভালো না হওয়াতে টানাটানি, রোপ পুলিং বলে একটা জিনিস আছে। সো রোপ পুলিংয়ের কথা বলতেই আপনাকে আমার স্মরণ পড়ছে, গতকালকে আমার পার্লামেন্টে দেওয়ার ওয়াজ রোপ পুলিং, ম্যান লাইক তোয়াইল ভাই, ম্যান লাইক ফিরোজ ভাই, তারা রশি টানাটানি করতেছিল যে উইথ ব্যুরোক্রেসি। সো এখানে এই যে রাষ্ট্রের যে 3টি বড় অর্গান, লেজিসলেটিভ, তারপরে আপনার বিচার, জুডিশিয়ারি অ্যান্ড আমাদের ব্যুরোক্রেসি, এখানে ব্যুরোক্রেসিকে যেভাবে দোষ দেওয়া হচ্ছে, আমি সেই সব পাতি, ইউএনও, ডিসি, কমিশনার, আমি ওদেরকে কাউন্টই করতেছি না। তারা এখন অনেকখানি জনগণের কাছাকাছি থাকে। সচিব সাহেবদের সাথেই এমপি সাহেবদের এক ধরনের টানাপোড়ান চলতেছে। আমি খুব জাতিকে জানাতে চাই যে টকশোতে আসতে কোনো এমপি থাকলে আমি ভয় পাই, আমি ওইটা অ্যাভয়েড করি। কিন্তু আজকে আমার এই যে আরেক ধরনের এমপি পাইলাম, এই যে এমপি আব্দুল আজিজ সাহেব, তো যার মুখ থেকে যৌক্তিক কথা বের হচ্ছে, আমরাও বলতেছি আমারও কিছু কথা অযৌক্তিক হবে, উনি ওইটা দ্বিমত করবেন, এভাবেই তো সমস্যার সমাধান হবে। কিন্তু তাই মোটা দাগে আমলা ব্যুরো সেক্রেটারিদের সাথে যে আপনার এই এমপিদের এক ধরনের যে দূরত্ব বা আবেগ এইটা সৃষ্টি হয়েছে, এটার মূল কারণ হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে আমলাতন্ত্রের মাথা পচে গেছে। গণ্ডগোলটা হচ্ছে আমলাতন্ত্রের মাথা। মাননীয় প্রধানমন্ত্রী এইখানে কোনো এমপি হয়তো গুছিয়ে বলতে পারে নাই, আবেগ, এই এমপি বাদ দেন, আমি যখন গ্রামে যাই ইউএনও তো দাঁড়িয়ে যায়, আই এম নোবডি। আমি যখন দাঁড়িয়ে যাই এই গ্রামে অনেক জায়গায় যাই, ডিসি দাঁড়িয়ে যায়, স্যার বলে। তো যদি আমার মতন একটা শিক্ষকের সাথে এদের না লাগে, তাহলে রাখতেছে হচ্ছে কোথায়, যারা এয়ার কন্ডিশন রুমে বসে বাংলাদেশটাকে দেখে, সেই আমলা সেক্রেটারিরা অথবা তাদের মাথা। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনুযোগ করছি, আমাদেরকে আরও 6 মাস, আরও 1 বছর এর ভিতর দিয়ে যেতে হবে। আপনার বাজেট বাস্তবায়ন হবে যদি আপনার জনপ্রতিনিধি আর আপনার আমলাদের মধ্যে টানাটানি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, যদি আপনার বাজেটটাকে আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারবো যদি আমাদের এটা, যেহেতু আমাদের জুডিশিয়ারি একটু দুর্বল, তো সেই জন্য আমি ওইটাকে আপাতত বাইরে রাখি। আমাদের বাজেটটা বাস্তবায়ন করার সক্ষমতার জন্য, সফলতার জন্য প্রথম হচ্ছে টানাটানি। কারণ এনবিআরের সোর্সে যে
আমরা রাজস্ব ধরেছি, নন এনবিআর সোর্সে যেটা ধরেছি, এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, আগের চেয়ারম্যান মোশাররফ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে যে পারভেজ ভাই এটা কখনো অ্যাচিভেবল না, এবারও অ্যাচিভেবল না, আমরা নেট বাড়াতে চেষ্টা করব, সক্ষমতা বাড়াতে গেলে, দক্ষতা বাড়াতে গেলে আমাদের লোকবল লাগবে, সেই হচ্ছে যদি লোকবল হয়, যদি এই হয়, অনেকগুলো যদি আছে, তো যদি ছাড়া যে অবস্থায় আমরা আছি সেই অবস্থায় আমাদেরকে ইনশাল্লাহ আমাদের যা কিছু আছে আমাদের তাইটাকে সর্বাত্মকভাবে কাজে লাগাতে হবে। আমলাতন্ত্রের মাথা পচে গেছে, সেই দিকে আমার একে করতে হবে। এবং আমার মনে হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে অনুযোগের মতো করে যারাগুলো বলেছে, তোফাইল ভাই বলেছেন, এরা বলেছেন, এখন আমাদের খুব করুণ লাগছে যে আমার জনপ্রতিনিধির যদি দশা এই হয়, পার্লামেন্টে দাঁড়িয়ে তারা যদি অনুযোগ করে, তাহলে এখন এই পুলিশের একটা এই এডিশনাল আইজি, পুলিশের যদি ডিআইজি আমাকে জোরে একটা থাপ্পড় লাগায়, আমি যাব কোথায়? উনি তো পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারতেছে। তো সো রাষ্ট্রের এই যে সিঙ্ক্রোনাইজেশন হারা হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ভারতের দুটো তিনটে এক্সাম্পল দিতে চাই। ভারতের কেন্দ্রীয় সরকার মনে হয় সেটাই আসতেছে। ভারতের একটা দুইটা রাজ্যে ন্যাশনাল ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল করা হয়েছে। তাই মানুষকে আপনার তো কি বলে চেয়ার দিতে হবে না, পতাকা দিতে হবে না। ওখানে ওই নোবেল পুরস্কার বিজয়ী ডাফলো, ওই যে অভিজিতের বউ মিশিগানের প্রফেসর, তাকেও রাখা হয়েছে। এই আমাদের মোদির সাথে গণ্ডগোল করা ভারতীয় রিজার্ভ ব্যাংকের যে চেয়ারম্যান, তাকেও রাখা হয়েছে। তো সো ভারতীয় এই স্টাইল, এদেরকে কাউকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীর পোস্ট দেওয়া হয়নি, ওরা একেবারেই সদস্য। এইটা তারা এখানে কেউ মিশিগান ইউনিভার্সিটির প্রফেসর, কেউ এখানে। আমার প্রধানমন্ত্রীর কাছে দেশে এ লট অফ স্টার্স আছে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে ওই স্টারদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী NESE করবে। স্যার আপনার কাছে আবার আসবো আমি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। আপনি যেটি বলছিলেন যে আসলে আমাদের করোনাকালীন সময় আমরা যেটি থোক বরাদ্দ দেই কিনা, স্বাস্থ্য খাতের যে বরাদ্দ গতবার যেটি ফেরত গিয়েছে, সক্ষমতার একটি অভাব আছে। সক্ষমতা উন্নয়ন করে বা মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, এই যে সময়, বিশেষ সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো শেষ করে কি আসলে প্রকৃত অর্থে জনগণের কাছে সেই সেবাটা কি পৌঁছে দেওয়া এখন সম্ভব, বা সংকটকালীন সময় বিশেষ কোনো প্রস্তুতি আছে কি? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা একটা চলমান প্রক্রিয়া। আমরা যখন করোনা শুরু হয়, করোনা কী জিনিস সেটা সম্বন্ধে যেমন সাধারণ মানুষের ধারণা ছিল না, ডাক্তার যারা চিকিৎসা দেবে সেই ডাক্তারদের কিন্তু ধারণা ছিল না। 2019-এর ডিসেম্বরে প্রথমে করোনা সংক্রমণ হয় চীনের উহান প্রদেশে, তারপরে বাংলাদেশে গত বছর মার্চ মাসের 8 তারিখে প্রথম একটা রোগী ডায়াগনোসিস হয়, 18 তারিখে একটা রোগী মারা যায়। মাননীয় প্রধানমন্ত্রী মার্চ মাসের 25 তারিখে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো যুদ্ধ ঘোষণা করে কিন্তু উনি বসে নাই, উনি প্রতিনিয়ত বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছেন কীভাবে করোনা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এদেশের মেডিকেল প্রফেশনে যারা জড়িত, ডাক্তার, সিস্টার, ওয়ার্ড বয় থেকে শুরু করে যারা কাজ করে, তারা কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছে। যে প্রবলেমটা প্রথমের দিকে হয়েছিল যে কী চিকিৎসা দিবে, সেই চিকিৎসার সম্বন্ধে ডাক্তারদের ধারণা ছিল না। ডাক্তাররা যে নিজেরা সংক্রমিত হতে পারে সেটাও কিন্তু তারা ওইভাবে বুঝতো না। অনেকেই আছে কীভাবে পিপি পড়বে, কীভাবে মাস্কটা খুলবে, সেগুলো নিয়ে প্রবলেম ছিল, যার জন্য দেখছেন যে ডাক্তাররা চিকিৎসা দিতে যায় 160 জনের অধিক ডাক্তার মারা গেছে, এবং 100 জনের বেশি পুলিশ যারা জনগণকে ঘরে রাখার জন্য কাজ করেছে তারা মারা গেছে। অন্যান্য যারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক, বিশেষ করে র্যাব বা এরা অনেক মারা গেছে। তো আমরা যেটা মনে করি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেকটা জেলাতে একটা করে আইসিইউ স্থাপন করতে হবে। সব জায়গাতে হয়নি দুঃখজনকভাবে। তো আমরা মনে করি যে এটা 3 মাসের মধ্যে করা সম্ভব। আমাদের সক্ষমতা বাড়ানো 3 মাসের মধ্যে সম্ভব। আমাদের যে লজিস্টিক সাপোর্ট আছে বা আমরা বিভিন্নভাবে যদি এটা ব্যবস্থা করতে পারি, এখন যে অবস্থা চলছে এটাও যে কোনো অবস্থায় 3 মাসের মধ্যে সমস্ত 3 জেলাগুলোতে আমরা কি বলে আইসিইউ স্থাপন করতে পারি, আমরা অক্সিজেন প্ল্যান্ট বানাতে পারি, আমাদের বেড সংখ্যা বাড়াতে পারি। এবং আপনি দেখেছেন যে একসময় বসুন্ধরাতে একটা 2500 বেডের হাসপাতাল টেম্পোরারি করা হলো, সেটা জায়গা এখন নাই। আবার এই যে মহাখালীতে একটা হাসপাতাল করা হয়েছে 1200 বেডের। তো এইভাবে যদি 3 মাসের মধ্যে করা যায়, তাহলে কিন্তু যদি করোনা দীর্ঘায়িত হয়, যেটা আমরা এখন 3rd ফেজ বলি বা 2nd ফেজের কন্টিনিউশন বলি, যেটা ভারতের ডেল্টা ভাইরাস দ্বারা হচ্ছে, যেটাকে আমরা ট্রিপল মিউটেটেড ভাইরাস বলি, এই সংক্রমণ যে কয়দিন থাকবে আমরা জানি না।
আমাদের যেটা বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের মানুষগুলোকে আমরা সম্পৃক্ত করতে পারিনি। সম্পৃক্ত বলতে জনসম্পৃক্ত কম, যেটা হাসানুল পারভেজ স্যার যেটা বললেন বড় যে সমস্যা হচ্ছে যে রাজনীতিবিদ আমরা আমলাতন্ত্রের মধ্যে দেখেছেন একটা যে সরকারও চেষ্টা বিরোধ। করছে, আমরা বিভিন্ন টক শোতে প্রতিনিয়ত বলছে যে মুখে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই জিনিসটা আমরা শতভাগ করতে পারিনি। আপনারা দেখেছেন যে এ পর্যন্ত যতগুলো স্টাডি হয়েছে, 3টে স্টাডি বাংলাদেশে হয়েছে, ম্যাক্সিমাম মানুষের মাস্ক পরার হার হচ্ছে মাত্র 26%, এবং গ্রামের মানুষ মাস্ক পরতেই চায় না। তো এই অবস্থা করলে হবে না। আমাদের এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে মাস্ক পরার জন্য আমাদের গণ আন্দোলন গড়ে তুলতে হবে। এখানে আমাদের শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, আমাদের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে, যারা প্রশাসন আছে তাদেরকে সম্পৃক্ত করতে হবে, আমাদের বিভিন্ন এনজিও আছে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি আমাদের সমাজে কিছু আইকন আছে, যেমন মসজিদে ইমামের কথা সবাই শোনে, যেহেতু নামাজ পড়তে গেলে তাদের মন দুর্বল থাকে, সাধারণ মানুষগুলো ইমামের কথা শোনে, হিন্দুদের মন্দিরের পুরোহিতের কথা শোনে, খ্রিস্টানদের ফাদারের কথা শোনে। এই মানুষগুলোকে আমাদের সম্পৃক্ত করে যদি আমরা সকল মানুষকে মুখে মাস্ক পরতে পারি, আপনি জানেন যে মুখে মাস্ক যদি পরাতে পারি তাহলে এই যে করোনা ভাইরাসটা সংক্রমিত হয় সাধারণত চোখ, নাক এবং মুখ দিয়ে। তো আমি যদি মুখে মাস্ক পরতে আমার নাক এবং মুখটা প্রোটেক্ট হয়ে গেল, তাহলে কিন্তু 70 থেকে 80% প্রোটেকশন হয়ে যায়। পাশাপাশি যদি মুখে মাস্ক এবং চোখের চশমা পরা যায় তাহলে কিন্তু 90 থেকে 95% প্রোটেকশন হয়। তো মুখে মাস্ক পরা এবং চোখের চশমা পাশাপাশি যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে কিন্তু আমরা শতভাগ প্রোটেকশন হয়ে যায়। পাশাপাশি আমাদের ভ্যাকসিনের জন্য চেষ্টা করতে হবে, কোনো বিকল্প নেই। এই মুহূর্তে ভ্যাকসিন লাগবেই। সেটার জন্য সরকার চেষ্টা করে। আপনি জানেন যে সেরাম ইনস্টিটিউটের সাথে আমাদের 3 কোটি ভ্যাকসিনের একটা চুক্তি ছিল, যদি 1 কোটি 2 লাখের দেওয়ার পরে তারা এখন দিতে পারতেছে না। পাশাপাশি চীন আছে, রাশিয়া আছে, এবং মেডোনার সাথে সর্বশেষ যেটা সরকার চেষ্টা করে যাচ্ছে। আমরা মনে করি এই চুক্তি করে যদি আমরা ভ্যাকসিনগুলো আনতে পারি সেটা একটা প্রক্রিয়া। পাশাপাশি আমাদের সংসদীয় কমিটি আমাদের সিদ্ধান্ত নিয়েছে সরকারিভাবে একটা ভ্যাকসিন তৈরির প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যার জায়গাও টুঙ্গিপাড়াতে EDCL যে আমাদের একটা সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে, তার পাশে 8 একর জায়গা সেখানে আছে। সেখানে যদি আমরা 1 বছরের মধ্যে আমরা একটা সরকারি ভ্যাকসিন তৈরি করার প্রতিষ্ঠান তৈরি করতে পারি, তাহলেই আমাদের বিশাল জনগোষ্ঠী 17 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব। না হলে শুধু পরের উপর নির্ভর করে কখনো সম্ভব না। আমি মনে করি সেই কাজটা অবশ্যই। ডক্টর আব্দুল হামিদ আজাদ, আপনার কাছে আবার আসবো আমি। ইশফাক ইলাহি চৌধুরী, আসলে আমি করোনা বা করোনার ভ্যাকসিন যেটা বললেন, আমি প্রান্তিক মানুষের ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব পড়বে বা আমাদের সার্বিক অর্থনীতিতে কি একটা, যে যদি করোনা সংক্রমণ বাড়তেই থাকে ডেল্টা ভেরিয়েন্ট, আমাদের প্রভাবটা কি পড়তে পারে? মাননীয় এমপি সাহেবের সাথে আমি একমত যে আমরা অনেক কিছুই করেছি, কিন্তু যেটা আমরা করতে পারি নাই এবং যেটা আমি বলবো ফেইলিয়ার, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম। আমরা যদি প্রথমেই আমরা যদি মাল্টিপল চয়েস থাকতো আমরা নিতাম, তাহলে এই যে সিরাম ইনস্টিটিউট এখন বন্ধ করে দেওয়ার ফলে এতদিনে কিন্তু আমাদের 1 কোটির উপরে ভ্যাকসিনেশন হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এখন বর্তমানে ভার্চুয়ালি স্টপড। এবং কখন আসবে, এখন এই যে সর্বশেষ জানা গেছে যে কিছু আসতেছে আপনার কোভ্যাক্স থেকে, ওয়ার্ল্ড ইনস্টিটিউট থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আন্ডারে, কিন্তু সেগুলো সব আনসার্টেন, এবং এগুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত না অন্তত 10 কোটি লোককে আমরা এর ভিতরে আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা সেফ নয়। এবং দেখেন যেসব যারা ডাবল ডোজ নিয়েছে, এই যে গতকালকেই পত্রিকা আসছে যে ঢাকা মেডিকেল কলেজে 97% যারা নিয়েছে তারা ইমিউন হয়ে গেছে। এখন আমরা যদি 3 কোটি লোক আমরা এতদিনে ভ্যাকসিনেটেড হতো, একটা বিরাট জনসংখ্যার কিন্তু আমরা সেফ থাকতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। এখন আমরা খুঁজছি, কিন্তু আমাদের ডিমান্ড সারা ওয়ার্ল্ডে এত বেশি, আমরা আগে থেকে যদি ইনভেস্ট করে রাখতাম সেটা বেটার হতো। আরেকটা জিনিস আমি মনে করি যেটা ইন্ডিয়াতে করেছে, যে প্রাইভেট এন্টারপ্রাইজকে সুযোগ দিতে হবে। আমরা সরকারের থেকেও চেষ্টা করছি, প্রাইভেট এন্টারপ্রাইজ মনে করেন আজকে বড় বড় আছে, হসপিটালস গ্রুপ আছে বাংলাদেশে, তারা যদি নিয়ে আসতে পারে এবং তারা যদি চার্জও করে, ইভেন দেয়ার আর পিপুল যে হয়তো 1000 টাকা দিয়ে একটা ইঞ্জেকশন নিতে তার কোনো আপত্তি নেই। আমরা তো এই যে নিউমোনিয়ার তো নিচ্ছি, আমরা বাংলাদেশে তৈরি পয়সা দিয়ে নিচ্ছি, সুতরাং নিতে। কিন্তু এটাকে আমি মনে করি যে সরকারের হাতে থাকবে, কিন্তু সরকারের বাইরে সব এজেন্সিগুলোকে দেওয়া উচিত যে তোমরা চেষ্টা করো যে যেখান থেকে আনো, কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করে তোমরা এই ভ্যাকসিনেশন দাও। আর একটা জিনিস যে বলেছেন যে ইমাম সাহেবদেরকে, দুঃখজনকভাবে সত্যি অনেক এখনও মসজিদ, বিশেষ করে মসজিদ
ভিত্তিক যেসব গোষ্ঠী অনেকের বিরুদ্ধে, তারা বলছে, তারা এমনকি মাস্ক পর্যন্ত অনেকে এর বিরুদ্ধে কথা বলছে, এবং সরকারের উচিত এদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়া এবং এদেরকে দমন করা, কিন্তু সেটা হচ্ছে না। গ্রামেগঞ্জে এখনও ইমামরা এটা বলছে যে, অনেকে, নট এভরিবডি, বাট অনেকে বলছে যে এই মাস্ক পরার দরকার নেই, আল্লাহর রাস্তায় থাকলে এই মাস্ক আপনার কোনো ক্ষতি করবে না। এবং সোশ্যাল ডিস্টেন্সিং তো আমরা কেউই মানছি না যারা এতে। তো আমি মনে করি যে এই যে 100 কোটি, 10,000 কোটি টাকা এবার দেওয়া হয়েছে, তার মধ্যে আমার কাছে তথ্য আছে যে ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে 600 মিলিয়ন, এশিয়ান ডেভেলপমেন্ট 100 মিলিয়ন, এবং AIIB দিচ্ছে 100 মিলিয়ন, অ্যানাদার 100 মিলিয়ন। তো এর আমাদের ICU করার জন্য, CCU করার জন্য, ভ্যাকসিন প্রকিউর করার জন্য, অক্সিজেন লাইন বেডে বেডে নেওয়ার জন্য, তো এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এবং এই যে বলেছে যে প্রাইভেট মেডিকেল কলেজ, হসপিটালসগুলো, এগুলোকে আনতে হবে, আরও বেশি নার্সের দরকার, মিডওয়াইফারি। আমি যে গত কিছুদিন ধরে পত্রিকায় দেখছি যে যশোর, খুলনা এগুলোতে হসপিটালের ভিতরে যেহেতু নার্সের অভাব, সে যে রোগী বসে আছে, রোগীর পাশে তার মা বা তার স্ত্রী তার বসে সেবা করছে, তাহলে তো এটা ছড়াই যাচ্ছে, সে কিছুক্ষণ পরে আবার বাইরে যাবে, সেখান থেকে তার গ্রামে, মানে ইট উইল স্প্রেড লাইক জিওমেট্রিক প্রপোর্শন, এটা বাড়বে। যেখানে করোনার ওয়ার্ডে বাইরের কাউকে যাওয়া উচিত নয়, কিন্তু তাই হচ্ছে। এটা ভেরি স্যাড। ইশফাকুল ইলাহি চৌধুরী, আমরা একটা বিরতি নেব, বিরতির পর আবার আসবো। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। করোনাকালীন অর্থনীতি ঠিক রাখতে স্যার যে প্রস্তাবিত বাজেট বা যেটি কাল পাস হবে, সেখানে আসলে কী ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া যায়? অনেকে বলছেন যে কালো টাকা সাদা করার সুযোগ চাচ্ছেন, বিশেষ করে আবাসন খাতের ব্যবসায়ীরা। দেশ এখন যে জায়গায়, আমি নিরুর বাঁশি বাজাবো না, অর্থাৎ কালো টাকা সাদা করতে দিতে হবে, এবং কোনোভাবেই সেটা 10% নয় যে আমি কষ্ট করে আয় করে 15% দিই, উনি 20 দেখ 18 দেখ, শেষ। 2 নম্বর হচ্ছে, আমরা একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে যাচ্ছি, তাই এখন আমি ওইসব কথায় যেতে চাই না। আমি আবার নেত্রীকে বলতে চাই, আপা, এই যে 23 কোটি টাকা আপনি দিয়েছেন, এবং এইটা আরও দিতে থাকতে হবে, এবং হাঙ্গরি মাউথগুলোকে আমরা যেটাকে প্রচ্ছন্ন দুর্ভিক্ষ বলবো, যে সে এক বেলা খায়, 2 বেলা খায় না, ব্রেকফাস্ট খেতে পারে না। কিন্তু সরকারের কি সেই সক্ষমতা আছে? বাজেটে বরাদ্দ দেওয়া আছে, সেটি তো অনেক কম বা আমাদের সরকারের আমাদের অনেক সামর্থ্য আছে, সব কথা বলে দেওয়া যায় না, আমার নেত্রী রাগ করবে। আমাদের সরকারের, শুধু আমি একটি খাত বলি, এমপিকে আছে, খুব ভালো লাগলো, আমাদের ব্যাংক থেকে টাকা নিতে বলে, লোন ফ্রম ব্যাংক। ব্যবসায়ীরা বলে যে আমাদের টাকা আপনারা লোন নিয়ে গেলে ক্যাশ ক্রাঞ্চ হবে। আমাদের 536 কোটি টাকার প্রাইস বন্ড আছে বাজারে, ওয়াই নট 5,000 কোটি? কালকে সকালে আমার নেত্রী 4,500 crore ব্যাংক থেকে প্রাইস বন্ড বিক্রি করে আনতে পারবেন, কোনো সুদ নাই, কিছু প্রাইস আছে, এ সিরিজে এতটা প্রাইস। 2, আপনার এই আমরা বিদেশিদেরকে যেহেতু এত কেয়ার করতে চাই না, আমরা পদ্মা সেতু বা আরও ভবিষ্যতের প্রজেক্টের নাম দেব না। নাম দিলে আমাদের একটা সমস্যা হয়ে যায়। যেমন আমাদের এখন এয়ারপোর্টের যে এক্সটেনশন হচ্ছে, ওটা জাইকার টাকায় হচ্ছে, তো আমরা, প্রধানমন্ত্রী বলবে যে ডেভেলপমেন্ট বন্ড, এবং ডেভেলপমেন্ট বন্ডে আপনি এই সঞ্চয়পত্র যদি 10-11 থাকে, ডেভেলপমেন্ট বন্ডে আপনি এখন 9% যদি দেন, টাকার পাহাড় হয়ে যাবে। আমি আমার সরকারের টাকার কোনো সমস্যা দেখছি না, আমি আমার সরকারের টাকা ইনজেক্ট করার মধ্যে সমস্যা দেখছি। আমি আমার সরকারের টাকা রাস্তায় যেতে আগে সব খেয়ে ফেলতেছে, এই ওদের সমস্যা দেখছি। এবং গভর্নমেন্টের সক্ষমতা সম্বন্ধে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, বন্টন কিভাবে হবে, তো সেটার জন্য অনেকগুলো পথ আছে। আমরা এটা এই জানাবো, এমপি সাহেবকেও জানাবো, আরও আমার ভাতিজি এখন নাকি ভাইয়ের বউ ওয়াসেকা আয়সা খান, এটা তো আমরা সবাই আমার সঙ্গে যোগাযোগ আছে, জানাবো। কিন্তু এখন এই মুহূর্তে একটা কথা কেউ বলছেন না, জি, যখনই লকডাউন দেয় আমার পুলিশ ভাইরা রিক্সার সব সিটগুলো উল্টায় নেয়, রিক্সাগুলো ভেঙে দেয়, থানায় গিয়ে 500-1,000 টাকা দিয়ে সিটগুলো ফেরত দেয়। তার মানে ওইটা হয়েছে লকডাউন বাণিজ্য।
তারপরে এখন আপনার এই যে কয়দিন আগে দেখেন এই মোটর রিক্সাগুলোকে বন্ধ করে দেওয়ার সাথে সাথে আপনি গুড়িয়ে দিলেন সব মোটর। আরে তার আগে সহজ কাজটা করতেছেন না কেন? যে সেটা হচ্ছে যে আমরা যারা মাস্ক ছাড়া রাস্তায় যাচ্ছি, বেতের বাড়ি দিয়ে ভারত করতেছে। আমি ছবি দেবো আপনাদেরকে। এদেরকে আমাদের এটা দেখেন, দে আর দ্য কিলার্স। এদের পরে আমি যে বেতের বাড়ি দিতে বলতেছি, ভাই আপনাদের বেতের বাড়ি দিয়ে পাশা লাল পড়ে দিতে বলতেছি, আপনি তো আমাদেরকে মেরে ফেলতেছেন। আপনি মাস্ক পরলেই আমি 70% সেফ, আমি মাস্ক পরলেই আমরা 95% সেফ। তো আপনি আমাকে গুলি করতেছেন ভাইরাস দিয়ে, তো আপনাকে পুলিশ বেত মারবে না কেন? আমি সরকারকে এখন বলতে চাই, আইজি বেনজির ভাই কে বলতে চাই, আপনারা কঠোর হন। আমরা যে কঠোর লকডাউনের কথা বললেন, বা আমরা যে এখন যে লকডাউন বলছি, আমরা সবসময় কিন্তু একটা বিধিনিষেধের মধ্য দিয়েই যাচ্ছি। এই বিধিনিষেধের সবচেয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যারা সামনের দিনে সংকটে পড়বে, তাদের জন্য কি করা হচ্ছে, বা সেই প্রস্তুতি কি সরকারের আগে ছিল যে এই প্রস্তুতি নিয়েই আমরা এটা প্রস্তুতির বিষয় নয়। আমি গতবার আপাকে হিসাব করে দেখিয়ে দিয়েছিলাম, বাংলাদেশের মানুষকে বসিয়ে 3 মাস খাওয়াতে 28,000 কোটি টাকা লাগে, 6 মাস খাওয়াতে 50,000 কোটি টাকা লাগে। তো আপনি আমি আপার ফোন নাম্বার, আপার এইগুলো আমার কাছে আছে, বিকজ আই ওয়াজ ভেরি ক্লোজ টু হার ওয়েন আই ওয়াজ ইন ইসলামী ব্যাংক। তো আমরা জানাচ্ছি, কিন্তু আমাদের যত সমস্যা হচ্ছে তত বাস্তবায়নে, যত সমস্যা হচ্ছে যে এমপি সাহেবরা অভিমান করে ডিসিদেরকে ঠিক নিজেকে খুঁজে পাচ্ছে না ওই জায়গায়। তো ওই দূরত্বটা তাড়াতাড়ি কাটিয়ে দিতে হবে। জি, হাসানুল পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে। ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, আপনি টিকার কথা বলছিলেন যে গণটিকাদান কার্যক্রম, যদিও মাননীয় প্রধানমন্ত্রী আজ ঘোষণা দিয়েছেন জুলাই থেকে কার্যক্রম শুরু হবে। টিকা প্রাপ্তির ক্ষেত্রে তৎপরতা অনেক বেশি, কিন্তু মানে টিকা আনার ক্ষেত্রে বা টিকা প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যা অনেক কম। আসলে কি মানুষ কি টিকা নিয়ে অনেক সংকটে পড়বে সামনে? আপনি জানেন যে সেরাম ইনস্টিটিউটের সাথে আমাদের 3 কোটি ভ্যাকসিনের একটা চুক্তি ছিল। সেরাম ইনস্টিটিউট দিতে পারতেছে না, কারণ হচ্ছে সেরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরি করতে যে মিডিয়েট লাগে সেটা আমেরিকা থেকে আসে। আমেরিকা সেই সাপ্লাইটা বন্ধ করার জন্য সেরাম ইনস্টিটিউট তৈরি করতে পারতেছে না। এছাড়া সরকার চীনের সিনোভ্যাক্স, রাশিয়ার স্পুটনিক ভি, সর্বশেষ মেডোনার সাথে যোগাযোগ করছে। শুধু তাই না, গাভির সাথে 3,90,00,000 টিকার জন্য একটা সরকারের চুক্তি আছে। তো সব কিছু মিলে যদি আমরা টিকা পাই তাহলে টিকার সমস্যা হবে না বলে আমরা মনে করি। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেমন 40-এর অধিক বয়স যাদের, তাদেরকে টিকা আওতা আনা হচ্ছে। এখন এই মুহূর্তে টিকার কোনো বিকল্প নাই। যেহেতু মানুষকে আমরা যেভাবে সচেতন করার চেষ্টা করেছি, যে বারবার আমরা এই বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টকশোতে বলে আসলাম যে ভারতের যে ভ্যারিয়েন্টটা এখন ভারতকে সংক্রমিত করছে, পুরো ভারতবর্ষ আজকে খারাপ অবস্থা। এটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন বলে আসছি যে এই ট্রিপল মিউটেটেড বাংলাদেশে ছড়িয়ে পড়েছে না, ট্রিপল মিউটেটেড ভাইরাস বা ডেল্টা ভাইরাস যেটা এখন ভারত থেকে বাংলাদেশে আসছে, এটার ব্যাপারে কিন্তু আমরা জনগণকে সচেতন করার জন্য বারবার চেষ্টা করছি। সরকারও বর্ডার লকডাউন করে দিয়েছে এবং আমাদের সীমান্ত হাটগুলো বন্ধ করে দিয়েছিল। তারপরে যে ঝামেলাটাগুলো আমাদের বাংলাদেশের, সেটা হচ্ছে যে আমাদের বৈধ পথটা যাওয়া বন্ধ হয়েছে, কিন্তু অবৈধ পথে কিন্তু ভারতে প্রতিনিয়ত আমাদের মানুষগুলো আসে এবং এই মানুষগুলো সচেতন না, যার জন্য তাদের মাধ্যমে এই ভাইরাসটা চলে আসলো বাংলাদেশে এসে। এখন যে আমরা সেকেন্ড ওয়েভের কন্টিনিউশন অথবা থার্ড ওয়েভ যেটাই বলি, আমাদের বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলো সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। তো এখন এইটা প্রিভেন্ট করতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে যে মাস লেভেলে ভ্যাকসিনেশন করে আমাদের মানুষগুলোকে অ্যান্টিবডি তৈরি করতে হবে, যেটা আমাদের বিজ্ঞ আলোচক বললেন যে 97% মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে। এবং আমাদের জানার মতে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের 96 থেকে 97% তাদের ইমিউনিটি তৈরি হয়েছে। এবং এই ইমিউনিটি তৈরির কোনো বিকল্প নাই। অনেকেই প্রশ্ন করতেছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও তো দ্বিতীয় ডোজ নেওয়ার পরে অনেকের করোনা হয়েছে, কিন্তু একটা জিনিস আসার খবর আপনাকে দেই, বিং এ মেডিকেল পারসন, সেটা হচ্ছে আপনি ধরেন টিকা নিলেন, আপনার করোনা হলো, কিন্তু আপনার সিমটমটা কিন্তু মারাত্মক হবে না। আপনার তো সিম্পল জ্বর অথবা সাধারণ একটু অস্বস্তি লাগবে, কিন্তু আপনি মারাও যাবেন না, আপনার ওরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। যার জন্য টিকা নেওয়ার কোনো বিকল্প নেই। এবং আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, সরকারকে যেমন টিকা আনার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি আমাদের জনগণকে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। আপনি দেখছেন প্রথম যখন অ্যাস্ট্রাজেনেকার সেরাম ইনস্টিটিউট থেকে যখন ভ্যাকসিনটা আনা হলো, আমরা কিন্তু গ্রামে টিকা দেওয়ার জন্যে
মাইকিং করে করে ক্যাম্পিং, আমার সংসদীয় আসনে বিভিন্ন ইউনিয়নে পর্যন্ত আমরা ক্যাম্প করছি টিকা দেওয়ার জন্য। মানুষকে আনাই যায় না, ভ্যাকসিন করোনা আমাদের হবে না, আমরা টিকা নেবো না। কিন্তু মানুষকে বারবার উদ্বুদ্ধ করেও আমরা টিকা নিতে পারিনি। এখন তৃতীয় ঢেউ বা এই ডেল্টা ভাইরাসের জন্য মানুষ একটু আতঙ্কিত হয়েছে, যার জন্য এত কথাবার্তা হয়তো ভ্যাকসিন নিয়ে চলছে। যদি এটা উত্তরা ওঠে তখন আবার মানুষ টিকা নেবে কিনা সেই প্রশ্নটাও আমাদের সামনে আসছে। তা আমরা মনে করি যে যেটাই হোক এইটাই হয়তো শেষ না, আবারও হয়তো আবার আসতে পারে। সেটা প্রতিরোধের জন্য হলেও টিকার সবাইকে নিতে হবে এবং টিকা সরকারকে আনতে হবে। অ্যাটলিস্ট না আনতে পারলে সরকারি ব্যবস্থাপনায় যত দ্রুত সম্ভব এই টিকা ব্যবস্থা করে আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে করোনা থেকে মুক্ত করার জন্য সব রকম চেষ্টা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, আমার হাতে সময় কম, আলোচনা শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইশফাক ইলাহি চৌধুরী, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে বিশেষ করে করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা বলা হচ্ছে যে সেটি বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, সীমান্ত বন্ধ করার পরেও এটির সংক্রমণ ঠেকানো যায়নি, কারণ বাংলাদেশের সীমান্তের সাথে দুই পাশে যাতায়াত বন্ধ করা যায়নি, এবং সেটি নিয়ে আসলে সংখ্যাটা কত, আর এটি যদি বাড়তেই থাকে তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই বন্ধ আছে, তাদের বা শিক্ষার্থীদের ভাগ্যে কী হবে? যে আপনি ঠিকই বলেছেন যে আমাদের হয়তো বৈধ পথে আসা বন্ধ, কিন্তু আমাদের ভাবতে হবে যে ভারতের সাথে বিশেষ করে আমাদের প্রায় 4300 কিলোমিটার বর্ডার। আমরা সব থেকে ক্ষুদ্র নেইবার, কিন্তু প্রতিবেশী সাইজের সব আমাদের সীমান্ত ওনারা জানেন যে এমনভাবে আঁকাবাঁকা যে আপনি এই বাংলাদেশ, ওই পাশে ভারত, তারপরে আবার ওখানে বাংলাদেশ। সুতরাং মানুষের আসা যাওয়া বন্ধ করা যাচ্ছে না, নানান কারণে তারা যায় আসে, এবং এইভাবে রোগটা ছড়িয়েছে আমাদের এখানে। তবে আমি মনে করি যে প্রোটেকশনের জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো যে ওভারঅল বাজেটে কিন্তু আমাদের ইমপ্লিমেন্টেশন, যে স্যার যেরকম বললেন যে টাকার এই মুহূর্তে বাংলাদেশে দেখেন $44 বিলিয়ন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। আমাদের এখান থেকে লোন দিচ্ছি আমরা লোন দিচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম একটা আন্ডার ডেভেলপড কান্ট্রি, আরেকটা তার নেইবারকে শ্রীলঙ্কাকে আমরা লোন দিয়েছি $500 মিলিয়ন। তো এগুলো পজিটিভ সাইন। আমরা আমাদের এই নিজেদের ফান্ড ইউজ করেও আমরা করতে পারি, এবং বিশেষ করে আমাদের এই উপমহাদেশের সব থেকে ভালো পজিশনে আমরা আছি এই জন্য যে ফরেন বৈদেশিক ঋণ কিন্তু আমাদের অনেক অনেক কম আমাদের টোটাল জিডিপির তুলনায়। তবে আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই বিফোর আই গো টু এডুকেশন, যে আমাদের ওভারঅল হচ্ছে কি, যেমন ধরেন এই বছর সরকার পরিচালনার ক্ষেত্রে 3,28,840 কোটি টাকা হচ্ছে আমাদের রেভিনিউ বাজেট, আর ডেভেলপমেন্ট বাজেট হচ্ছে 2,37,078 কোটি। অর্থাৎ কিন্তু স্বাধীন হওয়ার পরে আমি যদি আপনি ওই ইয়েতে গেলে দেখবেন বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক, তখন ছিল ডেভেলপমেন্ট বেশি, গভর্নমেন্ট খরচ কম, ডেভেলপমেন্ট কিন্তু ওভার দ্য ইয়ার সাইজ, আমরা সবসময় বলি সরকারকে ছোট করো, কিন্তু সরকারের সাইজ এত বড় হয়ে গেছে যে ডেভেলপমেন্টের খাত কমে গেছে, এবং সরকারের যে রেভিনিউ এটা কিন্তু 100% স্যালারি ট্যালারিতে চলে যাবে, কিন্তু ওই ডেভেলপমেন্টের আমরা 50 ভাগ, 60 ভাগ, 70 ভাগ যদি হয় তাও অনেক বেশি মনে করি। সুতরাং আমাদেরকে ভবিষ্যতেও সরকারের সাইজটাকে কমিয়ে, নন ডেভেলপমেন্টটাকে কমিয়ে কীভাবে ডেভেলপমেন্টের খাতে খরচ আরও বেশি করা যায় সেই জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর যেহেতু সময় কম, আমি কুইকলি এডুকেশনের ক্ষেত্রে যাব। এডুকেশন তো আমি গত 18 বছর ধরে জড়িত। আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আমাদের, বিশেষ করে প্রাইমারি লেভেলে। আমি ধরেন আমার নাতি এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, সে ঘরে বসে তার অনলাইনে তার পরীক্ষা হচ্ছে, সে পাশ করে যাচ্ছে, কিন্তু গ্রামের যে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান এবং তাদের কি হচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক মানে একটা হয়ে যাচ্ছে। এই যে আজকে কিশোর গ্যাং নিয়ে কথা হচ্ছিল, এই কিশোর গ্যাং ইজ দ্য ওয়ান অফ দি আউটকাম অফ দ্য সোশ্যাল ইভিল, যে তার করার কিছু নাই, সারাটা দিন সে করবেটা কি, এন্টারটেনমেন্টের কিছু নাই, স্পোর্টসের কিছু নাই, খেলাধুলা হচ্ছে না। তো এগুলো জিনিস দেখতে হবে। তো আমার মনে হয় আরেকটা জিনিস আমি খুব কুইকলি কভার করব, যেহেতু আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে আছি। আমরা কিন্তু এই সরকারের এই প্রাইভেট ইউনিভার্সিটির উপরে ট্যাক্স যেটা দেওয়া হয়েছে, যেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আপনি জানেন যে একটা ট্রাস্টের অধীনে কাজ করে, এবং আমাদের যে সারপ্লাসটা হয় সেটাই সারপ্লাসটা যায় ইনভেস্ট হয় আমাদের বিল্ডিং বানানো, ল্যাবরেটরি কেনা, খরচ করায় নন। তো সেখানে যদি আমাদের আবার ট্যাক্স দিতে হয়, আলটিমেটলি দ্য স্টুডেন্টস উইল বি চার্জ। এবং সাধারণত বলা হয় কি, আপনারা অনেক টাকা চার্জ করেন, সুতরাং দিতেই পারেন, কিন্তু আমরা স্টাডি করে দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটির পিছনে যে খরচ হয়
সরকার যে খরচটা করে তার থেকে কম খরচ একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ওই যে এখানে ছাত্রটা বা তার গার্জিয়ান পয়সা দিচ্ছে আর ওখানে সরকার সেখানে ইয়ে করছে। তো গত বাজেটেও আমাদেরকে কোনো বেনিফিট দেওয়া হয়নি। এই বাজেটে আবার ওই 15% সারচার্জ ধার্য করা হয়েছে, যেটা নিয়ে অলরেডি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আমাদের আপিল শুনানির অপেক্ষায় আছে এবং হাইকোর্টে আমরা জিতেছি। হাইকোর্ট বলেছে যে নটঅনলি এই টাকা ধার্য করাটা অন্যায়, যেসব ইউনিভার্সিটিতে টাকা দিয়েছে সেই সব ইউনিভার্সিটির টাকা ফেরত দেওয়ার জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছিল। তো আমরা আশা করেছিলাম যে এখানে আমরা কিছুটা পাবো, ছাড় পাবো, কারণ আফটারঅল তারা আমাদেরই ছাত্র। যারা পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না কিন্তু তাদের ক্ষমতা আছে, সক্ষমতা, তারাই তো প্রাইভেট ইউনিভার্সিটিতে আসে। সুতরাং তাদেরকে এই দুদিক থেকে খড়গ যেটা হচ্ছে আমি বলবো যে দে আর বিং পানিশড। এটা আমার মনে সরকার এখনও বিবেচনা করতে পারে, কারণ এখনও এটা সাবজুডিস আছে আইনের ইয়েতে। তবে এটা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের শিক্ষার যে সেখানেও বিরাট একটা অপচয়। পৃথিবীতে, সারা পৃথিবীতে কোনো এই ধরনের শিক্ষা ব্যবস্থা নাই। একটা দেশে আমি আপনাকে বলতে পারি 6টা কি 7টা ডিফারেন্ট স্ট্রিম চলছে। বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়ামের ভিতরে ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, ইংলিশ ONA লেভেল, এখন আবার GDE আসছে, আবার কওমি মাদ্রাসা, আর কারিগরি আপনার যেটা সরকারি মাদ্রাসা, যেটা আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কারিগরি। পৃথিবীর কোথাও এত ব্রাঞ্চ নাই। একটা স্ট্রিম অন্তত 8 থেকে 10 বছর প্রত্যেকটা নাগরিক একই ধরনের পড়বে, তারপরে সে চুজ করবে। একমুখী শিক্ষা সেই 72 সাল থেকে ডক্টর কুদরতি খুদা কমিশন থেকে বলা হয়েছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়নি, এখনো হচ্ছে না। আমাদের আমি স্টাডি করেছি টার্কি, ইজিপ্ট বাদ দেন, ইসলামিক রিপাবলিক অফ ইরান, প্রত্যেকটা ছাত্রকে 10 বছর মেইন স্ট্রিম এডুকেশন পড়বে, তারপরে সে ইমাম হতে চায় না, ইঞ্জিনিয়ার হতে চায় না, আর্কিটেক্ট হতে চায় না, সে ডাক্তার হতে চায়, সে চুজ করবে তার যোগ্যতা অনুযায়ী তার কেউ। কিন্তু প্রথম 10 বছর তারা প্রত্যেকে, কিন্তু আনফর্চুনেটলি এটা হয়নি, যার ফলে হয় কি আপনার অনেক ওয়েস্টেজ হয়। যে টাকাটা 1 নম্বর, আরেকটা টাকার কথাও আমি বলি যে আমরা স্যারকে কিন্তু আমরা প্রমিস পাও যে শিক্ষাক্ষেত্রে আমরা 6% অফ দ্য GDP খরচ হবে। বাংলাদেশে কোনো দিনই এক্সেপ্ট পাকিস্তান আমরা হলো 2 নম্বর, ইভেন নেপাল, আপনার ইন্ডিয়া, শ্রীলঙ্কা তো আমাদের থেকে বেশি খরচ করেই। তো আমাদের এখনও, এবার আমি দেখলাম ইট ইজ অ্যাবাউট 2.2% অফ দ্য GDP আমাদের যে শিক্ষার যে বাজেট। তো এখানে আরও বেশি টাকা দেওয়া উচিত, বেশি ইনভেস্টমেন্ট করা উচিত, কারণ এটাই দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। আমার হাতে সময় কম, আলোচনা শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আহসানুল আলম পারভেজ এবং অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।